নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডিসকাস করবো ফিনান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারে ডিসকাস করব এবং কিভাবে এর প্ল্যানিং করা উচিত এবং আপনার প্ল্যানিং করতে গেলে আপনার কি কি জায়গায় কি কি বিভাগে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত সেগুলো আপনাদের সাথে আমি আজকে ডিসকাস করব। সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যত সম্ভব চেষ্টা করবেন আপনার যারা নতুন যারা নতুন আর্ন করছে তাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য, বিকজ তাদের জন্য আমি মনে করছি এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যারা অনেকদিন আর্নিং ধরে করছেন কিন্তু সেভিংস করেননি তাদের জন্য সেম ভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা চ্যানেল নতুন তাদের রিকোয়েস্ট করবো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড এরকম সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা রিসিভ করতে থাকবেন। তো দেরি করব না, আমি শুরু করব আজকের ভিডিওর টপিক। আর দেখুন, আমরা তো প্রত্যেকেই সবাই আর্নিং করি, প্রত্যেকেই ইনকাম করি, নানা রকম ভাবে অনেক টাকা ইনকাম করি, কিন্তু একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখা যায় যে আমাদের কাছে কোনো টাকা থাকে না। কেন থাকে না? বিকজ অফ প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং না থাকার জন্য এবং প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করার না জন্য আমাদের টাকাটাও কিন্তু সেই রকম ভাবে কিন্তু বাড়ে না। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিছু কিছু আমি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে পয়েন্টগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি খুব সহজ ভাষায় আমি বোঝাতে চেষ্টা করব যে আপনারা কি রকম ভাবে বা আপনার যে ইনভেস্টমেন্ট আপনি করবেন এবং সেখানে কি কি ভাবে আপনার টাকা ইনভেস্টমেন্ট করা উচিত এবং কোন কোন জায়গায় রাখা উচিত সেগুলো আমি ডিটেলস আলোচনা করব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাইছি। আমি এই ভিডিও বানানোর সময় যে আমার আগের লাস্ট ভিডিওটা অনেকে বলেছিল যে আমার এখন তো ইনকাম অনেক কম, তো আমি এখন কেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবো? আমি আগে ইনকামটা বাড়িনি, আমি পরে ইনভেস্ট করবো। এখন ভাই মানে কি বলবো, তার কথা এখন ভাই খাওয়ার পয়সা নেই, পরে ইনভেস্টমেন্ট করবো। তো স্পেশালি এই প্রশ্ন যাদের থাকে যে হ্যাঁ আমার এখন অল্প ইনকাম বা আমার এখন কম ইনকাম, তারা আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব, তাদের জন্য আমি টোটালি স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য আমি একটা এক্সেল শিটও রেডি করেছি, সেটা আপনাদেরকে আমি দেখাবো ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, আপনার সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আপনি উত্তর পেয়ে যাবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখবো যে ইনভেস্টমেন্ট কিন্তু যত তাড়াতাড়ি পারবেন কিন্তু শুরু করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার জন্য কিন্তু ভালো। তো অনেকে কি হয় যে আমার ভাই 10,000 টাকা ইনকাম, আমি 10,000 টাকা স্যালারি পাই, আমার খাওয়া টাওয়া সমস্ত কিছু করে আমার বাঁচে 2,000 টাকা মতো বাঁচে। আমার একেবারে আমি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, যে আমার তো বেশি টাকা বাঁচে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনাদেরকে আমি আই ওপেনার যেটা সবার সামনে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো আপনারা দেখলে একবার বুঝতে পারবেন। তো আমি যাব। তো এখানে আপনি একটা একটা জিনিস লক্ষ্য করবেন। তো যারা বলেছিল যে আমার 20 বছর বয়স, আমি 1,000 আমি কি করে টাকা বানাবো, আপনার চার্টটা একটু ভালো করে ফলো করুন। এখানে দেখুন যে একটা ছেলে 20 বছর বয়স, তার কিছু মানে সে 1,000 টাকা করে যে যাই হোয়াট এভার 10-15 হাজার টাকা যাই বেতন পাক না করুন, সে টাকাটাকে যদি সে 1,000 টাকা করে যদি ইনভেস্টমেন্ট করে, আমি 60 বছর বয়স পর্যন্ত সে তো কাজ করবেই, আমি সেই হিসাবে ধরে চলছি। তো 60 বছর বয়স পর্যন্ত সে যদি 1,000 টাকা করে জমায়, সে 40 বছর কিন্তু টাকা জমানোর কিন্তু সময় পাচ্ছে। এবং যদি আমি ন্যূনতম যদি 15% ইন্টারেস্ট ধরি, তাহলে কিন্তু সে ম্যাচুরিটিতে রিটার্ন করে পাচ্ছে কত? 3.1 CR, 3,01,00,000 টাকা কিন্তু পাচ্ছে। জমা দিয়েছে কত? 4,80,000 টাকা। লুক দ্য ডিফারেন্স। আর অনেকে বললো যে না ভাই 30 বছর তো হয়ে গেছে, আমি এবার তো টাকা এবার তোমার জমাতে হবে, তো আমার কাছে বেশি টাকা আছে, আমি বেশি মাইনে পাচ্ছি বা আমি বেশি কামাচ্ছি, আমি 5,000 টাকা করে জমাবো। সো 5,000 টাকা করে সে 30 বছর জমালো, জমিয়ে সে কত জমা দিল? 18 লাখ টাকা কিন্তু জমা দিল এবং রিটার্ন পাচ্ছে কত টাকা? 3.5 CR রিটার্ন পাচ্ছে। কত বছরের বয়সে গিয়ে? 60 বছর বয়সে গিয়ে যখন ম্যাচুরিটি হচ্ছে। এবার আমি তো করতে পারিনি, আমি তো 40 বছর এবার আমি কামাচ্ছি, আমি আগে করতে পারিনি, এখন আমি জমা দেবো টাকা। কিন্তু যদি 40 বছর এসে যদি 50-15 হাজার টাকা করে যদি জমায়, 20 বছর কিন্তু জমানোর সময় পেল, 60 বছরের মাথায় গিয়ে কিন্তু সে রিটার্ন পাবে কিন্তু 2.3 CR রিটার্ন পাচ্ছে। এবার অনেকে বললো, অনেকে 50 বছর এসে আমার তো আর কিছু করতে পারলাম না, আমি আর কিছু আমার করা হলো না। তো আমি যদি 50 বছর বয়সে এসে যদি সে তখন বললো আমি ভাই এবার 40,000 টাকা করে দেবো, আমি দিতে পারছি না, সে 40,000 টাকা করে জমালো 10 বছর, বিকজ তার কাছে 10 বছরই সময় আছে, 10 বছর জমালো, 48 লাখ টাকা সে জমা দিল, সে ম্যাচুরিটি গিয়ে পেলো 1.1 CR। সো আপনারা এই জিনিসটাকে ভালো করে দেখুন, এক্সেলটা প্রচুর করলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনারা যারা এরকম কথা বলে যে এখন তো কামিয়ে নিয়ে পরে জমাবো, দেখুন ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে
আপনাদের এমনই একটা জিনিস বা এমনই একটা জায়গা, আপনি যদি যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করতে পারেন ততই কিন্তু আপনার জন্য কিন্তু ভালো, আপনার জন্য কিন্তু। সো এটা তাদের জন্য বা তাদেরকে কিন্তু শেয়ার করবেন, তাতে কিন্তু তাদের হেল্প হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র 1,000 টাকা করে জমিয়ে সে কিন্তু 60 বছর বয়সে গিয়ে কিন্তু 3.1 শেয়ার কিন্তু রিটার্ন পাচ্ছে। দেখুন এটা কোথা থেকে আসে। দ্যাট ইজ দ্য ফান্ডা অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ ফান্ডা, সেটা হচ্ছে এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের ফান্ডা আপনি এখানে দেখতে পাবেন। এই গেল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের আপনার কথা। আমরা তো এবার কি করব, আমরা তো মিউচুয়াল ফান্ডে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু আমি ইনভেস্টমেন্টের জায়গাটা দেখালাম, কি কি ফান্ডে আমি ইনভেস্ট করবেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে আগে ভিডিও বানিয়েছি। তো এবার আমি কথা বলবো ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারে। দেখুন হঠাৎ করে আপনার কিছু টাকার দরকার হলো, হঠাৎ করে ফান্ড প্রয়োজন হলো, তার জন্য কিন্তু আপনাকে একটা ফান্ড অ্যালোকেট করে রাখতে হবে। এবং তার জন্য আপনার বেস্ট অপশান সেটা হচ্ছে কি, আমি বলবো একটাই জায়গা, আপনি সেই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখতেন, কিছু কম ইন্টারেস্ট পেতেন। আপনার যেহেতু ইমার্জেন্সি ফান্ডের জন্য কিছু টাকা আপনি এফডি করে রেখে দিন, দ্যাট ইজ ফর আপনার পারপাস বিল্ডিং এর জন্য নয়, অ্যাজ এ ইমার্জেন্সি ফান্ডে। ডোন্ট টেক ইট মানে অন্যভাবে জিনিসটা, কথাটা তো বলবেন না, অন্যভাবে জিনিস নেবেন না। আপনি পারপাস বিল্ডিং এর জন্য বা আপনার আপনার ইমার্জেন্সি ফান্ডের জন্য আপনি কিছু টাকা আপনি এফডিতে রেখে দিন, যেটা আপনি অনলাইনে যখন তখন কিন্তু টাকাটা কিন্তু দিতে পারবেন। মিউচুয়াল ফান্ডে আপনার 7 ওয়ার্কিং ডেজ মতো সময় লাগে। আই হোপ যেভাবে চেঞ্জ হচ্ছে তো দিনটা আশা করছি কমে আসবে। তো আপনি এরকমভাবে কিন্তু এই প্যারামিটারে কিন্তু রাখতে পারবেন। এরপরে এবার আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি স্টেপে কীভাবে আপনি ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন, সেগুলোকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলবো। আপনি ফিনান্সিয়াল বা আর্থিক সচ্ছলতা আনতে গেলে আমাদের কি করণীয় তার কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। এবং এই জিনিসগুলো যদি ফলো করে এরপরেও অন্য জিনিস অনেক থাকতে পারে, তো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফিনান্সিয়াল সচ্ছলতা বা আর্থিক সচ্ছলতা আপনি কিন্তু রক্ষা করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার আপনার যে আর্থিক সম্পদ আছে সেটাকে আপনি ক্যালকুলেট করুন, কতটা আপনার আর্থিক সম্পদ আছে। আর্থিক সম্পদ ক্যালকুলেট করার জন্য বা আপনার যে সম্পত্তি সেটাকে ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, আপনার মোট টোটাল ধরুন আপনার টোটাল ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে 10 লাখ, 20 লাখ টাকা কি 30 লাখ টাকার আপনার ইন্স্যুরেন্স, প্রপার্টি বা সেভিংস সমস্ত কিছু, স্টক সমস্ত কিছু ধরে আপনার টোটাল সম্পত্তি হচ্ছে কি আপনার ধরুন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আছে। আপনার এর ভিতর থেকে আপনার যে ঘরের ইএমআই যদি কিছু থাকে, যদি কোনো অন্যান্য ইএমআই থাকে বা লোন থাকে, সেটাকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে কি আপনার বর্তমান সম্পদের পরিমাণ। বিকজ আপনার খরচের টাকাটা অলওয়েজ বাদে বাংলা কথায় যে আপনার যত টাকা আছে, ধরুন আপনার কাছে 100 টাকা আছে, তার মধ্যে থেকে আপনার ধার আছে বাজারে 50 টাকা, তো আপনার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ালো গিয়ে আপনার 50 টাকা। এই জিনিসটাকে আপনাকে ফার্স্ট ডিসাইড করতে হবে যে আমার কত টাকা লোন আছে বা আমার কত টাকা লোকের কাছে ধার আছে, সেটাই হচ্ছে কি আপনার, সেটা থেকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে কি আপনার বর্তমান অ্যাসেট। নেক্সট পয়েন্ট কি, আপনার হচ্ছে কি মাসের শেষে কত টাকা বাঁচছে, যেটাকে বলা হয় যে আপনার বাচাত কত হচ্ছে বা আপনার সেভিংস কত দাঁড়াচ্ছে। তো আমরা অনেকেই আছি যে আমাদের যত টাকা ইনকাম হয় তার থেকে কিন্তু খরচ বেশি হয়ে যায়। অনেকে আগের দিনে হতো যে আমাদের 50,000 টাকা বা আমাদের 10,000 টাকা ইনকাম হতো, আমাদের খরচ করে 5,000 টাকা আমাদের থেকে যেত। তো এখনকার সেদিনে নেই, বিকজ মানুষের বাইং অপরচুনিটি বাড়ানোর জন্য বা লোকের কেনার জন্যই নানা রকম অ্যাড আছে, নানা রকম ইনস্ট্রুমেন্ট আছে, সেটা আমরা ফেসবুকে দেখতেই পাই। আপনার যদি কেনার ইচ্ছা না থাকে তাহলেও আপনাকে কিনতে হবে, এমন অ্যাড এমন প্রলোভন। আপনি 10 বার দেখালো, 5 বারের মাথায় গিয়ে ওই লিঙ্কে ক্লিক করলেন, দেখবেন যে বারে ফোনটা ভালো, তো কত দাম আছে দেখি একটু ভালো করে। সো এরকমভাবে কিন্তু আপনার কেনার ইচ্ছা না থাকলে কিন্তু আপনার বাইং যে উইল সেটা কিন্তু আপনার ক্রিয়েট করবে, যেটাকে বলা হয় যে আপনার শপিং করার ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু বাড়াবে, যদিও আপনার কেনার ইচ্ছা নাও থাকে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আপনার কন্ট্রোল করতে হবে। যে ধরুন আপনার মাসের শেষে গিয়ে আপনার 50,000 টাকা ইনকাম, তো আপনি কি করলেন যে আপনার ওখান থেকে 10,000 টাকা কি 20,000 টাকা কিন্তু সরিয়ে রাখবেন। সেখান থেকে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু আপনাকে টাকা বাঁচাতে হবে। ধরুন 50,000 টাকা যদি কারোর ইনকাম হয়, বা যদি ধরে নিচ্ছি আমি 10,000 টাকা কারোর ইনকাম হয়, আপনাকে ক্যাশ ফ্লোটাকে কিন্তু ঠিক করতে হবে। ক্যাশ ফ্লো মিনস কি, আপনার যেটা আর্নিং হচ্ছে সেখান থেকে কিন্তু আপনার খরচের টাকাটা কিন্তু বাদ দিলে যেটা থাকে সেটা কিন্তু আপনার পজিটিভ রাখতে হবে। এমনটা না হয় যে আপনি 20,000 টাকা ইনকাম করছেন,
আপনার খরচ হয়েছে 30,000 টাকা, কিন্তু মাইনাস আপনি 10,000 টাকাতে চলছে। এই জিনিসটা যাতে না হয়, তাহলে কিন্তু আপনি সেভিংসের দিকে বা আর্থিক সচ্ছলতার দিকে কিন্তু যেতে পারবেন না। 3, আমি আগের একটা পয়েন্টেই বলেছিলাম যে আপনাকে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড ক্রিয়েটের প্রসেস আমি আগের পয়েন্টেই আপনাকে সেম পয়েন্টেই বলেছি যে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েটের জন্য আপনাকে অন্য কোথাও একটা টাকা রেখে দিতে হবে, যেখান থেকে হঠাৎ করে কিছু তার দরকার হলো যাতে আপনার ধার না করতে হয়, সেই জায়গাটাকে আপনাকে মেকআপ করতে হবে। এবং দ্যাট ইজ মেকআপ করার জায়গা হচ্ছে হঠাৎ করে কোনো টাকা দরকার, এখন আপনি অনলাইনে এফডি করতে পারেন। এবং এফডিটা করবেন কীভাবে? আপনি কম্পাউন্ড রেটে না, আপনি সিম্পল রেটে করবেন না, আপনি কম্পাউন্ড রেটে করবেন। কম্পাউন্ড রেট আপনাকে বলবে না ব্যাংক যে আপনি সিম্পল রেটে করুন, কিন্তু আপনি বলবেন যে কম্পাউন্ড রেটে করুন। বিকজ কম্পাউন্ড রেটের মিনস হচ্ছে কি, আপনি যে টাকাটা 1 টাকা রাখছেন, পরের দিন সে টাকাটা কিন্তু 2 টাকা হচ্ছে, ঠিক আছে? সেই 2 টাকার উপরে কিন্তু আপনাকে ইন্টারেস্ট আপনাকে কোম্পানি বা ব্যাংক আপনাকে দেবে। দ্যাট ইজ কল্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ। 1টা 2 হচ্ছে, 2টা 4 হবে, এরকমভাবে কিন্তু যেতে থাকবে, এরকমভাবে কিন্তু যেতে। এটা আপনাকে উদাহরণের জন্য আমি কিন্তু বললাম। তো এই জিনিসটাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। 4th পয়েন্ট কি? ব্যাকআপ। যে আপনি যে এতগুলো জিনিস বা এতগুলো জায়গা কিন্তু ইনভেস্টমেন্ট যেটা করে রেখেছেন, সেটাকে আপনি ব্যাকআপ দেবেন কীভাবে? সেটাকে আপনি সুরক্ষিত রাখবেন কীভাবে? দেখুন, আপনার থাকতে পারে কোটি টাকা, লাখ টাকা, আপনার যদি শরীর খারাপ হয়ে যায় বা আপনি যদি মারা যান, তাহলে কিন্তু আপনার এক লহমায় কিন্তু পুরো টাকাটাই কিন্তু শেষ হয়ে যাবে। এটা সত্যি। অনেক মানুষকে দেখেছি কোভিডের সময়, যাদের ফ্যামিলি কিছু করে গেছিলো তারা হাসি উঠে গেছে, আর অনেক ফ্যামিলিকে দেখেছি কোভিডের সময় কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, বিকজ তাদের কিছু করার নেই, তাদের ফ্যামিলি ইন্স্যুরেন্স নিয়ে বা সেভিংস নিয়ে ততটা সচেতন ছিল না। তো অ্যাট ফার্স্ট আপনি আপনার যত লাইবিলিটি, ধরুন আপনার 5 কোটি টাকা লাইবিলিটিস আছে বা 10 কোটি টাকা লাইবিলিটিস আছে, বা আপনার 5 লাখ টাকা লোন আছে, আপনি ফার্স্ট আপনার নিজের নামে কিন্তু একটা টার্ম প্ল্যান অবশ্যই করবেন। এটা আপনার জন্য কিন্তু খুবই জরুরি। আপনি অনলাইনে টার্ম প্ল্যান পেয়ে যাবেন, বেস্ট টার্ম প্ল্যান আপনি ওখান থেকে কিন্তু করে নিতে পারেন। যদি টার্ম প্ল্যান না করেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আপনার যে সম্পত্তি আছে, আপনি যদি কিছু যদি হয়ে যায়, তখন কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু ওই টাকাটা কিন্তু পাবে, যেটা আমি আগের পয়েন্টে বলেছি, আগে একটা জায়গায় এই একই ভিডিওতে আমি বলেছি। সো আপনার টার্ম প্ল্যান কিন্তু জরুরি। সেকেন্ড হচ্ছে কি আপনার হেলথ পলিসি। হেলথ পলিসি মিনস কি? মেডিক্লেম। আপনি কোথাও হসপিটালে ভর্তি হলেন বা কিছু হলেন, দেখুন ডাক্তারখানা এমন একটা জায়গা না, আপনাকে 10 টাকা আপনি ক্যালকুলেশন করবেন, সেই জায়গায় কিন্তু আপনার 100 টাকা কিন্তু খরচ হয়ে যাবে। সো আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স যদি না করে থাকেন, তাহলে কিন্তু আজই হেলথ ইন্স্যুরেন্স করে নিন। এইগুলো কিন্তু আপনার এই যে অ্যাসেট যেগুলো আছে, সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করবে। তাহলে কোনো কিছু যদি আনসার্টিনিটি বা অনিশ্চয়তা যদি চলে আসে, সেগুলো কিন্তু আপনাকে রক্ষা করবে। 5th পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটা পার্সোনালি ফলো করি, যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে, আপনি যে যত টাকা কামাচ্ছেন, সেটাকে কিভাবে ভাগ করবেন। প্রথমত হচ্ছে গিয়ে, আমি এর জন্য একটা সিম্পল ফান্ডা আছে। আপনার ধরুন ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে 100 রুপিস যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনি রুপিস 50 আপনি 50 টাকা আপনি ব্যয় করবেন আপনার খরচের জন্য। তার মধ্যে লোন, ইএমআই, অন্যান্য খরচ সমস্ত কিছু আছে। 30 টাকা আপনার আপনি ব্যয় করবেন হচ্ছে গিয়ে আপনার অন্যান্য কাজের জন্য, আপনার ধরুন কোথাও ঘুরতে গেলেন বা অন্যান্য কাজের জন্য, সুতরাং আপনার 80 টাকা খরচ হয়ে গেল। 20 টাকা আপনাকে সেভিংসের জন্য রাখতে হবে। এই 20 টাকাটা কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই জিনিসটা আপনাকে আমি বলবো নেক্সট পয়েন্টে। 6 পয়েন্ট, আপনি যে এই যে 20 টাকাটা রাখলেন, 20 টাকা রাখার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা বোঝার জন্য আপনাদেরকে আমি বলবো যে, ধরুন আপনার কত পার্সেন্ট হাই রিস্ক বা কত পার্সেন্ট রিস্কে যাওয়া উচিত, কত পার্সেন্ট রিস্কে যাওয়া উচিত না, সেই জিনিসটা আমি এই 20 টাকা যে আপনার যেটা বাঁচলো, সেই সেভিংসের উপরে কিন্তু আমি এতক্ষণ যা কথা বললাম, পুরো গল্পটাই কিন্তু ওই সেভিংসের জায়গায়, 20 টাকার এই জায়গায় 20%, মানে আপনার ইনকামের আপনি 20% সেভ করছেন, 80% কিন্তু আপনি খরচ করে দিচ্ছেন। তো 20% সেভ করার জন্য প্রথমে আপনাকে চুজ করতে হবে। দেখুন, একটা মানুষের ইনকাম বা একটা মানুষের সেভিংস করার জন্য সে কতটা রিস্ক নিতে পারবে, তার জন্য কিন্তু একটা ক্যালকুলেশন হয়। আপনার এজ যদি 100 বছর, যদি 100 বছর ধরো, আপনার এজ ধরুন 30 বছর, আপনি তাহলে কত পার্সেন্ট ইকুইটিতে রাখতে পারবেন বা রিস্ক নিতে পারবেন? এই লাস্ট পয়েন্টটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, যেখানে আমি আপনাদেরকে বোঝাবো যে 50-30-20 এই রেশিওতে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই যে 20% যেটা আপনার বেঁচে থাকলো সেভিংসটা, এই সেভিংসটা আপনি কি পোর্শনে ইনভেস্টমেন্ট করবেন, সেটা আপনি আপনাদের থেকে মানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করবো। সো আমি আমার ল্যাপটপ স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলে এলাম লাস্ট পয়েন্টে, ভিডিওর অন্তিম পর্যায়ে,
তো আজকে আমি এইখানটায় আমি আপনাদেরকে আলোচনা করব যে আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে এবং আপনার কতটা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা উচিত আপনার বয়স অনুযায়ী, সেই জিনিসটা আমি ক্যালকুলেশন করব। সো এখানে আপনার যেটা হিসাবে এই ক্যালকুলেশন করতে গেলে আপনার এজ আপনার আইডল হিসাবে ধরা হয় 100 ইয়ার্স। এখান থেকে ধরুন আপনার বয়স ধরুন আপনার 30 বছর যদি ধরি, তো এখানে আপনি বাকি থাকলো 70। তো এই 70% কিন্তু আপনি ইকুইটি লিঙ্কসে, কিন্তু ইকুইটি মূলত রিস্ক আপনি 70%, আপনার যেহেতু বয়স 30 বছর, তো আপনি 70% কিন্তু আপনি রিস্ক নিতে পারেন, এবং বাকি 30% আপনাকে ডেপ্থ ফান্ড বা আপনার সেভিংস ওরিয়েন্টেড ফান্ডের, যেখানে লো রিস্ক ফান্ড যেটাকে বলা হয়, সেখানটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আর এই বাকি যে 70% রইল, সেই বাকি 70% কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের কোনো ইকুইটি লিঙ্ক স্কিম বা আপনার হাই রিস্ক ফান্ড বা আপনার হচ্ছে কি কোনো স্টক মার্কেটের কোনো স্টকে কিন্তু আপনি এই 70% অ্যামাউন্ট কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো 30% যারা বছর 30 বছর যাদের বয়স, তারা কিন্তু 70% পর্যন্ত রিস্ক নিতে পারেন। এবং অনুরূপে যদি ধরি আপনার বয়স এখন ধরুন 50 বছর, এই যে 50-30 যে রুল, এইটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে এইখানে কিন্তু আপনাকে এই 20% কিন্তু এই যে রেস্ট যে আপনার 20% থাকছে, এই 20% কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার 20% যখন ইনভেস্টমেন্ট করতে পারবেন, কতটা আপনি রিস্কে রাখবেন এবং কতটা আপনার আপনি সেফ ফান্ডে রাখবেন, সেটা আপনাদেরকে আমি দেখে নেব। তো আমি এটা ক্যালকুলেশনের জন্য আপনার 100 আপনার একটা আইডল এজ হিসাবে, বা আপনার একটা মনে করা হয় যে কারো মানুষের জীবন আর 100 বছর পর্যন্ত বাঁচবে, তো সেই রকম ভাবে এটাকে 100 বছর ধরা হয়। ধরুন আপনার এজ এখন 50 ইয়ার্স, সো আপনি যদি তো আপনার 50% অ্যামাউন্ট কিন্তু আপনার যে আপনার 20 যেটা আপনার টাকাটা বাঁচছে, এই 20% অ্যামাউন্টের মধ্যে ধরুন যে টাকাটা বাঁচছে, সেই টাকাটার ভিতরে আপনি ওর 50% টাকা কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বা হাই রিস্ক কিন্তু আপনি নিতে পারবেন, এবং রেস্ট অফ অ্যামাউন্ট কিন্তু আপনার কিন্তু সেভিংস ফান্ডে বা সেফ ফান্ডে কিন্তু রাখতে পারবেন। এই সেফ ফান্ড বলতে গেলে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড করতে পারেন, ছাড়াও এই সেফ ফান্ড বলতে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড ছাড়া কিন্তু আপনি ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট করতে পারেন। ইন্স্যুরেন্সের অনেক সেভিংস প্ল্যান আছে, কিছু এন্ডাওমেন্ট প্ল্যান আছে, সেই এন্ডাওমেন্ট প্ল্যানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর রেস্ট অফ অ্যামাউন্ট কিন্তু আপনি যে রেস্ট অফ অ্যামাউন্ট যে 50% থাকে, সেই অ্যামাউন্ট কিন্তু আপনি আপনার ইকুইটি লিঙ্কস সেভিংস প্ল্যানে বা শেয়ারে বা স্টকে বা মিউচুয়াল ফান্ডে আপনি এই ফান্ডটা কিন্তু নিতে পারেন। তো এই গেল আপনার ওভারঅল আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং এর ভিডিও। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন।